আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। রাজশাহী কলেজের একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। শুভ অপরাহ্ন শিক্ষার্থীবৃন্দ। আমরা আমাদের আলোচনায় আছি ষষ্ঠ অধ্যায়ে, যে অধ্যায়ের নামটি হচ্ছে সমাজকর্ম পদ্ধতি। এই অংশে আমরা আলোচনা করব, অর্থাৎ আজকে আলোচনা করব দল সমাজকর্ম পদ্ধতি। এটি আমাদের এই অধ্যায়ের তৃতীয় ক্লাস। সকলকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসের আলোচ্য বিষয় দল সমাজকর্ম পদ্ধতি, এর ধারণা, উপাদান, নীতি, সমস্যা সমাধান প্রক্রিয়া, দল সমাজকর্মের ভূমিকা ও দল সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্র। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি বা এর আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম যে সমাজকর্মের পদ্ধতি কি। তার মধ্যে আমাদের ষষ্ঠ অধ্যায়ের প্রথম ক্লাসে ছিল সমাজকর্মের পদ্ধতির আলোচনা। দ্বিতীয় ক্লাসে আমরা ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ক্লাসের আমরা আলোচনা করব দল সমাজকর্ম পদ্ধতি। দল সমাজকর্ম পদ্ধতি আলোচনাতে আমরা শুরুতেই বলতে পারি যে মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধতা ছাড়া মানুষের পক্ষে একা একা বেঁচে থাকা সম্ভব না। আর সমাজে বসবাস করতে গিয়ে মানুষ যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে পরস্পর একত্রিত বা কাছাকাছি হয়, এতে করে তাদের মধ্যে বা সমাজের মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, সহানুভূতি, সমঝোতা ইত্যাদি গড়ে ওঠে। আর এভাবেই মানুষ দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়। দল হচ্ছে সমাজের একটা একক। সাধারণত দল বলতে আমরা বুঝি যখন অভিন্ন উদ্দেশ্য নিয়ে দুই বা ততোধিক লোক পারস্পরিক মিথস্ক্রিয়ায় লিপ্ত হয়, তখন দল গঠিত হয়। সাধারণভাবে একের অধিক লোক যখন কোনো সাধারণ উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়ে কাজ করে, তখন তাকে বলা হয় দল। মূলত দলীয় জীবনই জৈবিক মানুষকে সামাজিক জীবে রূপান্তরিত করে। অর্থাৎ যে বায়োলজিক্যাল হিউম্যান বিইং, এটা সমাজবদ্ধ হয়ে বসবাস করার ফলে বা মানুষ সোশ্যাল বিইং হয় একটা দলের মাধ্যমে। আমরা এখন দেখি যে দল সমাজকর্মটা কি। মূলত দল সমাজকর্ম বলতে সমাজকর্মের সেই পদ্ধতি যেখানে দলীয় সদস্যদের সাথে শৃঙ্খলাপূর্ণ, নিয়মতান্ত্রিক বা পরিকল্পিত উপায়ে কাজ করার একটা বিশেষ পদ্ধতিকেই দল সমাজকর্ম পদ্ধতি বলে, যেখানে সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, নৈপুণ্য, পেশাগত মূল্যবোধ অনুসরণ করে দলগত পর্যায়ে সমস্যার সমাধান এবং দলীয় উন্নয়নে সেবাদান করা হয়, বা দলীয় উন্নয়নে সেবাদান প্রক্রিয়াই হলো মূলত দল সমাজকর্ম পদ্ধতি। জি কনপকা সোশ্যাল গ্রুপ ওয়ার্ক এ হেল্পিং প্রসেস, এই গ্রন্থে দল সমাজকর্মের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন, দলীয় সমাজকর্ম বা দল সমাজকর্ম সমাজকর্মের এমন একটি পদ্ধতি যা উদ্দেশ্যপূর্ণ দলীয় অভিজ্ঞতার মাধ্যমে ব্যক্তির সামাজিক ভূমিকা পালন ক্ষমতা বৃদ্ধি এবং ব্যক্তিগত, দলীয় ও সমষ্টিগত সমস্যার অধিকতর কার্যকরী মোকাবেলায় সাহায্য করে। তাহলে কি হচ্ছে, যে একটা উদ্দেশ্যমূলক দলীয় অভিজ্ঞতার মাধ্যমে ব্যক্তিকে তার সামাজিক ভূমিকা পালনের ক্ষমতা বৃদ্ধি করা, আর এটা বৃদ্ধি করতে গিয়ে ব্যক্তিগত, দলীয় এবং সমষ্টিগত যে সমস্যাগুলি আছে এগুলোকে অধিক বা কার্যকরভাবে মোকাবেলা করার যে সমাজকর্মের পদ্ধতিটি ব্যবহার করা হয়, সেটিকেই মূলত দল সমাজকর্ম পদ্ধতি বলা হচ্ছে। আরও একজন দল সমাজকর্মের বিখ্যাত ব্যক্তি HB ট্রেকার, তার সোশ্যাল গ্রুপ ওয়ার্ক প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস, এই গ্রন্থে দল সমাজকর্ম সম্পর্কে বলছে, দল সমাজকর্ম হচ্ছে সমাজকর্মী কর্তৃক কোনো সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে
দলে সদস্যদের সাহায্য করার পদ্ধতি, যার সাহায্যে সমাজকর্মী দলীয় কার্যাবলীতে সদস্যদের ক্রিয়া প্রতিক্রিয়া এমনভাবে নিয়ন্ত্রণ করে যেন তারা পরস্পরের সাথে সম্পর্কিত হতে পারে এবং তাদের প্রয়োজন ও সামর্থ্যের সাথে সঙ্গতি রেখে ব্যক্তি, দল ও সমষ্টির উন্নয়নের সুযোগ লাভ করে থাকে বা সুযোগ লাভ করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি কনপকার সংজ্ঞাটি এবং সাথে সাথে যদি ট্রেকারের সংজ্ঞা এ দুটোকে একসাথ করি বা একত্রিত করি, তাহলে যে জিনিসটা পাই সেটা হচ্ছে যে দল সমাজকর্মের এমন একটি মৌলিক পদ্ধতি যা উদ্দেশ্যপূর্ণ দলীয় অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সদস্যদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াকে এমনভাবে প্রভাবিত করে যাতে দলীয় উদ্দেশ্য অর্জন সম্ভব হয়। এই ক্ষেত্রে সমাজকর্মী একাধারে সাহায্যকারী ব্যক্তি ও সক্ষমকারী ব্যক্তি হিসাবে কাজ করেন। এই যে দল সমাজকর্মীর ভূমিকাটা এখানে কিন্তু আমরা কিছুটা হলেও বলছি একাধারে সাহায্যকারী এবং সক্ষমকারী, অর্থাৎ দলের সদস্যদের মধ্যে তাদের যে দলের লক্ষ্য, এই লক্ষ্য অর্জনে তাদের মধ্যে যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াটি হয়, এখানে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার বিষয়টি কেন আসছে? পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার বিষয়টি এই কারণেই আসছে যে আমরা জানি যে ব্যক্তি স্বাতন্ত্রীকরণ বলে একটি কথা আছে। ব্যক্তি স্বাতন্ত্রীকরণ হচ্ছে এক এক ব্যক্তি এক এক রকমের, এক এক ধরনের বা এক একটি চিন্তা ভাবনা বা আলাদা আলাদা চিন্তা ভাবনা করে। যখন আলাদা আলাদা ভাবে চিন্তা ভাবনা বা আলাদা আলাদা মন মানসিকতা বা চিন্তাধারার যখন লোকগুলি একত্রিত হয়, স্বাভাবিকভাবে তাদের মধ্যে সবকিছুতে যে মতামত একই ধরনের থাকবে বা একই রকম হবে তা কিন্তু আশা করা যায় না। এই জন্যই কিন্তু সেখানে সদস্যদের মধ্যে কি হয়, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া হয় এবং এই পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াটাকে কি করা হয় যে দলীয় উদ্দেশ্য অর্জনের ক্ষেত্রে সেই পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াটা, অর্থাৎ যে পারস্পরিক সম্পর্ক বা ক্রিয়া প্রতিক্রিয়া, এটাকে পজিটিভ দিকে এনে তাকে তার দলীয় লক্ষ্য অর্জনে সাহায্য করে। এই ক্ষেত্রে দল সমাজকর্মীর ভূমিকা হলো সাহায্যকারী বা সক্ষমকারী। দল সমাজকর্মী এখানে ভূমিকাটি পালন করবে একজন সাহায্যকারীর বা একজন সক্ষমকারীর, কেননা দল সমাজকর্মী তো বাইরে থেকে আসবে, তিনি দলের কোনো সদস্য হিসাবে কিন্তু কাজ করবে না। এই জন্য তিনি একজন সহায়কের ভূমিকা পালন করবে। এটাই হচ্ছে মূলত দল সমাজকর্ম। তাহলে আমরা কি বলতে পারি যে সমাজকর্মের এমন একটি মৌলিক পদ্ধতি যেটি কি করছে, উদ্দেশ্যপূর্ণ দলীয় অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে সদস্যদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াকে এমনভাবে প্রভাবিত করবে বা নিয়ন্ত্রিত করবে যাতে দলের উদ্দেশ্য, এখানে দল বলতে কিন্তু সামাজিক দলকে আমরা বুঝবো, দলের উদ্দেশ্য অর্জন সম্ভব হয়। আর এই তো গেল আমাদের দল সমাজকর্মের ধারণা। এর পরবর্তী আমাদের যে বিষয়টি আছে সেটি হচ্ছে দল সমাজকর্মের উপাদান। আমরা আস্তে আস্তে আলোচনায় গেলে কিন্তু আমাদের কাছে সংজ্ঞাটি ক্লিয়ার হয়ে যাবে। দল সমাজকর্মের উপাদানে বলা হচ্ছে যেসব অপরিহার্য বিষয়বলীর সমন্বয়ে দল সমাজকর্ম গঠিত বা পরিচালিত হয়, বা যেসব জিনিস নিয়ে দল সমাজকর্ম পরিচালিত হয় সেগুলোকেই মূলত দল সমাজকর্মের উপাদান বলা হয়। আর এই উপাদানগুলির কোনো একটি যদি বাদ পড়ে বা কোনো একটি যদি না থাকে তাহলে কিন্তু সেখানে দল সমাজকর্ম প্র্যাকটিস করা বা অনুশীলন করা যায় না। দল সমাজকর্ম সম্পর্কে বিভিন্ন মনীষীদের যে সংজ্ঞা, সেই সংজ্ঞার আলোকে আমরা দল সমাজকর্মের 5টি অপরিহার্য উপাদান পাই, যার মধ্যে আছে সামাজিক দল, দলের চাহিদা বা প্রয়োজন, আছে দল সমাজকর্ম প্রতিষ্ঠান, দল সমাজকর্মী, আর আছে দল সমাজকর্ম প্রক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে সেটা পাওয়া যাবে কি, আমরা যেরকম ব্যক্তি সমাজকর্মেও কিন্তু 5টি উপাদান পেয়েছিলাম, সেই 5টি উপাদানের সাথে কিন্তু এখানকার 5টি উপাদানের কিন্তু যথেষ্ট মিল আছে। সেই মিলটা কি, আমরা যেমন ব্যক্তি সমাজকর্মের উপাদানের ক্ষেত্রে বলছিলাম ব্যক্তি, ঠিক এখানে এসে হয়ে যাচ্ছে দল। আমরা বলেছিলাম দ্বিতীয় উপাদানের ক্ষেত্রে ব্যক্তির সমস্যা, এখানে বলছি দলের চাহিদা বা প্রয়োজন।
তারপর আমরা বলেছিলাম স্থান বা প্রতিষ্ঠান, এখানেও কিন্তু একটা স্থান বা প্রতিষ্ঠানের ব্যাপার আছে, দল সমাজকর্ম প্রতিষ্ঠান বা সোশ্যাল গ্রুপ ওয়ার্ক এজেন্সি। আমরা ব্যক্তি সমাজকর্মে বলেছিলাম পেশাদার প্রতিনিধি, সেই এখানে কিন্তু পেশাদার প্রতিনিধি হচ্ছেন সোশ্যাল গ্রুপ ওয়ার্কার বা দল সমাজকর্মী। আবার সেখানে আমরা বলেছিলাম প্রসেস বা প্রক্রিয়া, ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়া ঠিক একইভাবে এখানে আছে দল সমাজকর্ম প্রক্রিয়া। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে রাখার সুবিধা যে ব্যক্তি সমাজকর্মেও আছে 5টি উপাদান, দল সমাজকর্মেও আছে 5টি উপাদান। ব্যক্তি সমাজকর্মে যেমন ব্যক্তি, সমস্যা, প্রতিষ্ঠান, ব্যক্তি সমাজকর্মী এবং প্রক্রিয়া, ঠিক একইভাবে দল সমাজকর্মে আছে সামাজিক দল, দলের চাহিদা বা প্রয়োজন, দল সমাজকর্ম প্রতিষ্ঠান, দল সমাজকর্মী এবং দল সমাজকর্ম প্রক্রিয়া। এগুলোকে যদি আমরা একটু বড় আঙ্গিকে বিশ্লেষণ করি তাহলে কি পাই? প্রথমেই আসি আমাদের প্রথম যে উপাদানটি, সামাজিক দল। সামাজিক দল সম্পর্কে কি বলা হচ্ছে? যে 2 বা ততোধিক লোক যখন নির্দিষ্ট লক্ষ্য ও অভিন্ন স্বার্থ অর্জনের জন্য একতাবদ্ধ হয় এবং নির্দিষ্ট সাধারণ উদ্দেশ্যকে সামনে রেখে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ায় লিপ্ত হয়, তখন তাকে সামাজিক দল বলে। আমরা উদাহরণ হিসাবে নিই, এখানে যদিও আমরা উদাহরণ নিয়ে আসিনি, তাহলে 2 বা ততোধিক ব্যক্তি, পরিবারও কিন্তু একটি দল। আবার পরিবারের বাইরে যখন 2 বা ততোধিক ব্যক্তি অর্থাৎ 2 এর অধিক ব্যক্তি নিয়ে যখন আমরা কি করছি, নির্দিষ্ট লক্ষ্য এবং অভিন্ন স্বার্থ, এই নির্দিষ্ট লক্ষ্য এবং অভিন্ন স্বার্থকে কি করছি, সাধারণ উদ্দেশ্যকে সামনে রেখে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, সেটি দল। যেমন আমরা যদি বলি যে রাজশাহী কলেজের 11 শ্রেণীর সমাজকর্ম যে সকল শিক্ষার্থীরা পড়ে বা যে সকল শিক্ষার্থীদের সমাজকর্ম বিষয়টি আছে, তারা একটি দল। তাহলে এই দলে কি হচ্ছে, 2 বা ততোধিক ব্যক্তি, একটা নির্দিষ্ট লক্ষ্য অভিন্ন স্বার্থ। নির্দিষ্ট লক্ষ্য অভিন্ন স্বার্থ হচ্ছে সমাজকর্ম বিষয়ে জ্ঞান অর্জন করা, আর এই সাধারণ উদ্দেশ্যকে সামনে রেখে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া। পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, এই যে আমরা ধরে নাও যে এখন অনলাইনে ক্লাস দিচ্ছি, এই অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস দিতে গিয়ে অনেকে হয়তো আজকের ক্লাসটা একটু ভালো বুঝতে পারবে, বা বিগত যে কোনো একটি ক্লাস, যে কোনো একটি চ্যাপ্টারের সেটি ভালো বুঝতে পারবে বা সেটি ভালো পারবে। যখন তুমি আরেকজনের সাথে তোমার পাঠ্য বিষয় নিয়ে বা তোমার এই যে পাঠদানের এই বিষয় নিয়ে আলোচনা করছো, তখন তুমি বলছো যে না, সমাজকর্ম পদ্ধতি এটি খুব সহজ। আবার অন্য আরেকজন বলছে যে না, সমাজকর্মের যে ইতিহাস ও দর্শন আছে এটি সহজ। এই যে পারস্পরিক একটা ক্রিয়া প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে, অর্থাৎ সকলে কিন্তু একই রকম ভাবে বা একইভাবে বুঝতে পারো না। অথবা যদি আমরা বলি যে এই সামাজিক দলের আরেকটা উদাহরণ দিই, যে কোনো একটি ক্লাব বা সংগঠনের ক্ষেত্রে, এই ক্লাব বা সংগঠনের ক্ষেত্রে হয় কি, বিভিন্ন ধরনের মন মানসিকতা, চিন্তা চেতনার মানুষ বা চিন্তা চেতনার লোকজন যখন একত্রিত হচ্ছে এবং তারা একটা কিন্তু সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে, সেটি যদি খেলাধুলা বিষয়ক সংগঠন হয় তাহলে খেলাধুলার উন্নয়ন বা শরীর স্বাস্থ্য ঠিক রাখা বা খেলাধুলাতে নিজেদের পারদর্শিতা প্রমাণ করা, এগুলো কাজগুলো করে। আবার যদি কোনো সাংস্কৃতিক দল হয় তাহলে সেখানে সাংস্কৃতিক চর্চা, সেখানে হতে পারে সঙ্গীত, সেখানে হতে পারে নাটক, সেখানে হতে পারে আবৃত্তি, এরকম কাজগুলো তারা সম্পন্ন করার জন্য একত্রিত হয় এবং সেই সাধারণ উদ্দেশ্যকে সামনে রেখে তাদের মধ্যে দেখা গেল কি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া হতে পারে। কেউ ফুটবল খেলাতে কেউ ভালো, আবার কেউ হয়তো ইনডোর গেমসে ভালো, হয়তো টেবিল টেনিসে ভালো, অথবা দাবাতে ভালো। দেখা গেল যে সেই ক্লাব বা সেই সংগঠনে, স্পোর্টসের ক্লাব বা সংগঠনে কেউ একজন বলছে যে না, ইনডোর গেমের উপর আমাদের জোর দেওয়া উচিত, আবার কেউ বলছে যে না, আউটডোর গেম বা ফিল্ড কেন্দ্রিক যে আমাদের গেমগুলো আছে সেগুলোতে আমাদের জোর দেওয়া প্রয়োজন। তাহলে এই যে 2 ধরনের চিন্তা ভাবনা বা মন মানসিকতার বিষয়টা ঘটছে, এটাকে কি করা হচ্ছে, দল সমাজকর্মে এই যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বা মতদ্বৈততা, এটাকে একত্রে করে বা এক জায়গায় এনে সেই উদ্দেশ্যটাকে অর্জন করার জন্য যে কিছু মানুষের সমষ্টি একত্রিত হয় বা মানুষ একত্রিত হয়, সেটাকে সামাজিক দল বলা হচ্ছে। এরপর বলা হচ্ছে দলের চাহিদা বা প্রয়োজন, যেটা আমরা ব্যক্তি সমাজকর্মের ক্ষেত্রে বলেছিলাম ব্যক্তির সমস্যা।
দল সমাজকর্ম সেখানেই প্রয়োগ করা যায় বা সেটি দল সমাজকর্মের উপাদান যে দলে অন্যের বা দল সমাজকর্মীর সাহায্যের প্রয়োজন আছে। এমন কিছু দল থাকতে পারে যেখানে হয়তো এই সাহায্যের প্রয়োজন নাই, কেননা তারা যৌথভাবে এসব প্রয়োজন পূরণ করতে পারে। কিন্তু যদি দলের আকার একটু বড় হয়, এখানে আরেকটু বলে রাখি, সামাজিক দল হতে গেলে কিন্তু একটা বিশাল আকৃতির বা অনেক বড় দল হবে তা কিন্তু না। দল একটা নির্দিষ্ট সদস্যদের মধ্যে কিন্তু সীমাবদ্ধ বা সীমিত থাকবে। তা না হলে কিন্তু দলটি নিয়ন্ত্রণ করা বা দলটিকে তাদের পারস্পরিক যে ক্রিয়া প্রতিক্রিয়া বা পারস্পরিক যে মিথস্ক্রিয়া এটাকে নিয়ন্ত্রণ করা কষ্টকর হয়ে যাবে বা এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তো দলের চাহিদার ক্ষেত্রে কি হচ্ছে, সদস্যদের যে চাহিদাগুলো আছে এই চাহিদাগুলো বা সদস্যদের প্রত্যাশা পূরণে কাজ করবে। দলের আভ্যন্তরে সদস্যদের চাহিদার ভিন্নতা থাকলেও দলীয় পরিবেশ এবং দলের চাহিদা সার্বজনীন রূপ যেন লাভ করে, এই ক্ষেত্রেই কিন্তু দল সমাজকর্মী বা এটাকে ঐক্যবদ্ধ একটা প্রচেষ্টার মাধ্যমে দল সমাজকর্মী দলের চাহিদা বা প্রয়োজনকে কাজে লাগাবে। পরবর্তী স্লাইডে যদি আমরা যাই, দল সমাজকর্ম প্রতিষ্ঠান, যেটা আমরা ব্যক্তি সমাজকর্মের ক্ষেত্রে বলেছিলাম প্রতিষ্ঠান বা প্লেস। তোমাদের নিশ্চয় মনে আছে, প্রতিষ্ঠান বা স্থান, এই যে প্রতিষ্ঠান বা প্লেস এটা হলো এজেন্সি। যে দল সমাজকর্ম হচ্ছে একটা এজেন্সি নির্ভর পেশা। এই এজেন্সিটা কি? এজেন্সিটা হচ্ছে যেখানে দল সমাজকর্মী থাকেন এবং তিনি সেই দলকে এজেন্সি নির্ভর বা তার সেই প্রতিষ্ঠান থেকে সেই দলগুলোকে সাহায্য করে থাকেন। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি বিভিন্ন জায়গায় বা বিভিন্ন এলাকায় বিভিন্ন সমবায় সমিতি বা প্রতিষ্ঠান আছে। সেই সমবায় সমিতিদের প্রতিষ্ঠানে তাদের কার্যক্রম নিয়ন্ত্রণ অথবা তাদের পারস্পরিক যে মিথস্ক্রিয়া বা ক্রিয়া প্রতিক্রিয়া এগুলো দেখাশোনা করার জন্য বা তাদের কাজগুলোকে সুপারভিশন করার জন্য কি করা হয়, সেখানে একজন সমবায় কর্মকর্তা থাকেন। অথবা আমরা বলতে পারি আমাদের সমাজসেবারই একটি কর্মসূচি হলো উপজেলা সমাজসেবা কর্মসূচি। এই উপজেলা সমাজসেবা কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে উপজেলা সমাজসেবা অফিস যেটি, এটি কিন্তু দল সমাজকর্ম প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। আর যে প্রতিষ্ঠানে যে ব্যক্তিটি সেই প্রতিষ্ঠানে কাজ করে তিনি হলেন কিন্তু দল সমাজকর্মী। আমরা যেটা ব্যক্তি সমাজকর্মে বলেছিলাম, একজন সমাজকর্মীর অধীনে এসে ব্যক্তি সমাজকর্মের সমস্যার সমাধান দেওয়া হয়। এই দল সমাজকর্মী দলের উপযোগী একজন বিশেষজ্ঞ, তিনি একাধারে সক্ষমকারী এবং সাহায্যকারী হিসাবে ভূমিকা পালন করে থাকেন। সেখানে তিনি কি করেন, সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, নীতি, কৌশল, অভিজ্ঞতা এইগুলোকে সেই দলের লক্ষ্য অর্জনে তিনি প্রয়োগ করে থাকেন। তিনি হলেন দল সমাজকর্মী। আর শেষ যে উপাদান সেটি হলো দল সমাজকর্ম প্রক্রিয়া। প্রক্রিয়াটা কি? দল সমাজকর্মের অনুশীলনের কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রক্রিয়া। প্রক্রিয়াতে কি হচ্ছে, দল সমাজকর্মী দলীয় প্রক্রিয়াকে উদ্দেশ্যমূলকভাবে পরিচালিত করেন। যেটি তিনি উদ্দেশ্যমূলকভাবে পরিচালিত করেন সেটি হচ্ছে দল সমাজকর্ম প্রক্রিয়া। দল সমাজকর্ম প্রক্রিয়ায় অর্থাৎ সমাজকর্মী দলের চাহিদা বা প্রয়োজন অনুসারে যে কাজগুলি বা যে ধাপগুলি অতিক্রম করেন সেটিই হচ্ছে দল সমাজকর্ম প্রক্রিয়া। আর এই প্রক্রিয়াটাকে বাস্তবায়ন করার জন্য কয়েকটি স্তর আছে। সেই স্তরগুলো কি? প্রথমেই তিনি কি করবেন, দল গঠন করবেন বা যে কোনো একটা দলের সাথে কাজ করবেন। এরপরে দলকে তিনি মূল্যায়ন ও যাচাই করবেন যে এই দলটা নিয়ে কিভাবে কাজ করা যায় বা কেমন ভাবে কাজ করা যায় বা কোন দিকের কাজ করা যায়। আমরা যে উদাহরণ হিসাবে বললাম সমবায় সমিতি অথবা এই যে উপজেলা সমাজসেবা অফিস বা উপজেলা সমাজসেবা কর্মকর্তা, তিনি কি করবেন, তাদের নিয়ে যাচাই বাছাই বা মূল্যায়ন করবেন যে এদের সাথে কেমন বা কি ধরনের কাজ করা যায়। তারপরে কি করবেন, তিনি লক্ষ্য নির্ধারণ এবং সংযোগ স্থাপন করবেন। লক্ষ্য নির্ধারণ যে এই দলকে এই কাজের সাথে সম্পৃক্ত করা যায় বা এই কাজ দিয়ে তাদেরকে এগিয়ে নেওয়া যায়। আর এই যে কাজগুলোকে লক্ষ্য নির্ধারণ করার পর
তিনি সংযোগ স্থাপন করবে কোথায়, কোন কাজের সাথে বা কি কি ধরনের কাজের সাথে তাদেরকে সম্পৃক্ত করে সেই দলকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো যাবে। এরপর সে পরের ধাপ হচ্ছে, এই জন্য তিনি কি করবেন, পরিকল্পনা প্রণয়ন করবেন এবং পরিকল্পনাগুলোকে প্রণয়ন করার পর সেগুলোকে মূল্যায়ন করবে, যে পরিকল্পনা যেটা প্রণয়ন করা হলো এবং যে ব্যবস্থাগুলো গ্রহণ করা হলো এটি কতটা তাদের জন্য উপযুক্ত বা উপযোগী হলো। যদি তাদের জন্য উপযুক্ত বা উপযোগী হয় সেই ক্ষেত্রে তিনি কাজটাকে শেষ করবেন বা সমাপ্তি করবেন। সমাপ্তি করার অর্থই যে দল সমাজকর্মী সেখান থেকে কাজ শেষ করে চলে যাবে তা কিন্তু না। আবারও কিন্তু এই মূল্যায়ন, লক্ষ্য নির্ধারণ, কেননা দল একটা সুনির্দিষ্ট লক্ষ্যে যখন পৌঁছানোর জন্য একত্রিত হচ্ছে এবং সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে, সেই অনুযায়ী মূল্যায়ন এবং পরিসমাপ্তির পর কিন্তু আবারও দলের ক্ষেত্রে নতুন নতুন কর্মসূচি বা নতুন নতুন নীতিমালা গ্রহণ করা যায় বা যেতে পারে। এই হচ্ছে মূলত দল সমাজকর্মের উপাদান। তাহলে আমরা উপাদানগুলোতে কি পাচ্ছি? উপাদানগুলোতে আমরা পাচ্ছি, যদি আমরা লক্ষ্য করি, উপাদানের মধ্যে আমরা পাচ্ছি সামাজিক দল, দলের চাহিদা বা প্রয়োজন, তারপর আমরা পাচ্ছি দল সমাজ কর্ম প্রতিষ্ঠান, দল সমাজকর্মী, এবং সর্বশেষ আমরা পাচ্ছি উপাদানের মধ্যে শেষ উপাদানটি হলো দল সমাজকর্ম প্রক্রিয়া। এই মূলত হলো দল সমাজকর্মের উপাদান। এরপরে যদি আমরা আসি যে নীতিমালা, অর্থাৎ দল সমাজকর্ম করতে গিয়ে বা দল সমাজকর্ম প্রয়োগ করতে গিয়ে কি কি নীতিমালা দল সমাজকর্মীকে অনুসরণ করতে হয়। এ প্রসঙ্গে একটু বলে রাখি, তোমরা গত ক্লাসে অর্থাৎ ব্যক্তি সমাজকর্মেরও কিন্তু এরকম কিছু নীতিমালা তোমরা শিখেছো বা জেনেছো। সেখানেও কিন্তু কিছু নীতিমালার আলোকেই ব্যক্তি সমাজকর্মীকে কাজ করতে হয়। ঠিক একইভাবে এই দল সমাজকর্মের কিছু নীতিমালা আছে যে নীতিমালাগুলো অনুসরণ করে দল সমাজকর্মী কাজ করে থাকে। এর মধ্যে কি আছে? আচ্ছা, এই নীতিমালাগুলো কিন্তু আবার এইচবি ট্রেকার তিনি গ্রুপ ওয়ার্ক প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস এখানে কিন্তু এই নীতিমালাগুলো উল্লেখ করেছেন। এই যে নীতিমালা, আমরা 10টি নীতিমালার কথা এইচবি ট্রেকারের কি বলা যায় নির্দেশিত যে নীতিমালা, এগুলোই মোটামুটি ভাবে প্রত্যেকটা দল বা প্রত্যেকটা কি বলা যায় দেশ বা সমাজের ক্ষেত্রে যে দল সমাজকর্ম প্রয়োগ করার যে ক্ষেত্রগুলো আছে এখানেই মূলত এই নীতিগুলোই অনুসরণ করা হয়। প্রথমে বলা হচ্ছে পরিকল্পিত দল গঠন নীতি। পরিকল্পিত দল গঠন হচ্ছে যে সামাজিক দলগুলো গঠন হবে সেটাকে পরিকল্পিতভাবে গড়ে তোলা। কেননা যখন আমরা বলছি যে একটি দল একটা সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে তারা একত্রিত হবে, এই যে সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে একত্রিত হবে সেই দলটি যদি পরিকল্পিতভাবে গঠিত না হয়, অর্থাৎ এখানে উদাহরণ হিসেবে বলতে পারি যে শিক্ষার্থীদের একটা দল, এই যে শিক্ষার্থীদের যে দল, এই শিক্ষার্থীদের দল পরিকল্পিতভাবে গঠন করতে গেলে সেখানে সদস্য হতে পারবে শুধুমাত্র শিক্ষার্থীরা, এবং সেই শিক্ষার্থীদের এটা কোন লেভেলের শিক্ষার্থী? কলেজের একাদশ শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থী। যদি আমরা এখানে বিজ্ঞান শাখা বা ব্যবসায়ী শিক্ষা শাখার কোনো শিক্ষার্থীকে এই দলের মধ্যে সদস্য করে নিই, তাহলে কিন্তু তার লক্ষ্য উদ্দেশ্য আর আমাদের যে এই মানবিক শাখার শিক্ষার্থীদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা কিন্তু একই রকম হবে না, এখানে কিন্তু পার্থক্য হবে। আবার আমরা ধরে নিতে পারি যে যুবকদের জন্য একটি সংগঠন, একটি যুব সংঘ, সেই যুব সংঘে যদি আবার কোনো বয়স্ক ব্যক্তি বা কোনো শিশুকে রাখা যায় তাহলে কিন্তু সেখানে সেই বয়স্ক ব্যক্তির বা শিশুর লক্ষ্য অর্জন সম্ভব না বা তার চাহিদা পূরণ করা সেখানে সম্ভব হবে না। এজন্য দল গঠনটাকে করতে হবে পরিকল্পিতভাবে, যাতে করে সদস্যরা একই উদ্দেশ্য বা একই লক্ষ্যকে সামনে রেখে একত্রিত হয়। তারপর বলা হচ্ছে সুনির্দিষ্ট উদ্দেশ্য নির্ধারণ। কিছু মানুষ একত্রিত হবে, আমরা ধরেই নিলাম যে একটি জায়গায় কিছু মানুষ একসাথে একত্রিত হলো। এই যে একসাথে একত্রিত হলো এরা কিন্তু সুনির্দিষ্ট কোনো লক্ষ্যে একত্রিত হয় নাই।
ধরে নিলাম কিছু মানুষ একটি রাস্তায় একত্রিত হলো, সেই রাস্তাতে তারা একত্রিত হওয়ার পর দেখা যাচ্ছে যে কেউ যাচ্ছে রাস্তার পূর্ব দিকে, কেউ বা পশ্চিম দিকে, কেউ বা উত্তর দিকে, কেউ বা দক্ষিণ দিকে, অথবা কিছু মানুষ সেই মানুষের জমায়েতটা দেখার জন্য বা জমায়েত লোক মানে উপভোগ করার জন্যই কিন্তু একত্রিত হয়। এখানে কিন্তু সুনির্দিষ্ট তার লক্ষ্য থাকছে না, কিন্তু যে দলটি দল সমাজকর্মে দল গঠন হবে সেখানে দল সমাজকর্মীকে এই নীতিটি অবশ্যই মেনে চলতে হবে। সেটি হচ্ছে একটা সুনির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে দল গঠন করা। সেটি যুবকদের জন্য হতে পারে, সেটি শিশু কিশোরদের জন্য হতে পারে, সেটি যুব মহিলাদের জন্য হতে পারে, সেটা শিক্ষার্থীদের হতে পারে। সেখানে যেন একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে। এরপর বলা হচ্ছে দল কর্মী সম্পর্ক নীতি। দল কর্মী সম্পর্ক নীতি, এই নীতিটা কি? যে দলটি গঠন হলো এই দলের সাথে কর্মীর একটা সম্পর্ক থাকতে হবে। সম্পর্কটা কোথা থেকে থাকবে? ওই যে আমরা উপাদানের ক্ষেত্রে বলেছিলাম যে দলের চাহিদা বা প্রয়োজন, এই দলের চাহিদা বা প্রয়োজন মেটানোর জন্য বা দলের চাহিদা বা প্রয়োজনের এই লক্ষ্যটাকে সামনে রেখে দল যখন কর্মীর কাছে সাহায্য চাইবে বা সাহায্য নিবে বা তার সাপোর্ট নিবে, এইখানেই কিন্তু এই সম্পর্কটা গড়ে উঠবে। সেটি হচ্ছে দল এবং কর্মী সম্পর্ক নীতি। এরপর হচ্ছে ধারাবাহিক স্বাতন্ত্রীকরণ নীতি। স্বাতন্ত্রী আমরা খুব সহজেই বুঝতে পারি। স্বাতন্ত্রীকরণ নীতি হচ্ছে প্রত্যেকটা দলের একটা স্বকীয়তা থাকবে। যেমন শিক্ষার্থীদের জন্য যে দলটি হবে সেটি এক ধরনের লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে, সেটি এক ধরনের মন মানসিকতা চিন্তা চেতনাকে সামনে রেখে গঠিত হয়। যদি যুবকদের জন্য কোনো যুব সংঘ হয় সেটি এক ধরনের, যদি শিশু কিশোরদের জন্য সংগঠন হয় সেটি এক ধরনের, যদি কোনো প্রবীণ ব্যক্তি বা বয়স্ক ব্যক্তির জন্য হয় সেটি এক ধরনের। এই যে ধারাবাহিকভাবে প্রত্যেকটা দল আলাদা আলাদা লক্ষ্য, আলাদা আলাদা উদ্দেশ্যকে সামনে রেখে তারা এই দল স্বাতন্ত্রীকরণ করতে হবে। আর দল স্বাতন্ত্রীকরণ করতে গিয়ে কর্মীকে শিক্ষার্থীদের দলের জন্য যে তিনি সক্ষমকারী প্রক্রিয়া দিবেন বা যে উদ্দেশ্য নিয়ে কাজ করবেন বা যে নীতিমালা বাস্তবায়ন করবেন সেটি অবশ্যই একটি শিশু কিশোর সংগঠনের জন্য সেরকম হবে না, অথবা একটি বয়স্কদের জন্য ঠিক একই রকম হবে না। এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা দলের জন্য আলাদা আলাদা বা এরকম স্বকীয়তা থাকবে প্রত্যেক দলের, এবং কর্মীকে সেই স্বকীয়তা অনুযায়ী সেই দলের চাহিদা বা প্রয়োজন অনুযায়ী কাজ করবে। তারপর হচ্ছে নির্দেশিত দলীয় আন্তঃক্রিয়া নীতি। নির্দেশিত দলীয় আন্তঃক্রিয়া, ওই যে বললাম যেহেতু পরস্পর ভিত্তিক বা বিভিন্ন মানুষের সমষ্টি। কোন মানুষের সমষ্টি? যারা প্রত্যেকেই স্বাতন্ত্রী বা স্বতন্ত্র একটা মন মানসিকতা বা চিন্তা চেতনা। এই স্বাতন্ত্রীকরণ বা স্বতন্ত্র ব্যক্তিত্ব সম্পন্ন বা স্বতন্ত্র ব্যক্তিত্বের মানুষকে যখন একত্রিত করা হচ্ছে তাদের মধ্যে একটা আন্তঃক্রিয়া থাকবে বা এক এক ধরনের মন মানসিকতা থাকবে। কিন্তু সেই এক এক ধরনের মন মানসিকতাকে কি করতে হবে? এই যে স্বাতন্ত্রীকরণ যে নীতিটা আছে এর আলোকে দলীয় আন্তঃক্রিয়া, অর্থাৎ যুব সংঘ হলে বা যুবকদের দল হলে তার একটা নিজস্ব আন্তঃক্রিয়া, যদি শিশু কিশোরদের দল হয় তাদের জন্য নিজস্ব একটা আন্তঃক্রিয়া, যদি প্রবীণদের দল হয় বা মহিলাদের কোনো আলাদা দল হয় তাহলে সেখানে একটা আন্তঃক্রিয়া থাকবে। এবং এই আন্তঃক্রিয়ার নীতিটা মেনেই কিন্তু দল সমাজকর্মী সেখানে কাজ করবেন বা দল তার অভিষ্ট লক্ষ্যে বা উদ্দেশ্যে পৌঁছতে পারবে। তারপরে বলা হচ্ছে গণতান্ত্রিক আন্তঃক্রিয়ার অধিকার নীতি। যেহেতু দল অনেক মানুষের সমষ্টি, এই যে অনেক মানুষের সমষ্টি, এখানে প্রত্যেকের একটা মতামত, চিন্তা ভাবনা এগুলো কিন্তু থাকবে। সেই মতামত, চিন্তা ভাবনা আবার যদি আমরা সবগুলোকে মূল্যায়ন করতে যাই সেখানে কিন্তু তাইলে এক এক ধরনের কাজ হবে। সেই ক্ষেত্রে কাজটা হবে কি, যে গণতন্ত্রের যে কথাটি, অধিকাংশের মতামত যেটি, এই অধিকাংশের মতামতকে প্রাধান্য দেয়া বা গণতান্ত্রিক যে আত্মনিয়ন্ত্রণ এটিকে প্রাধান্য দেয়া। এটির আবার দুইটা দিক আছে। দুইটা দিক কি? গণতান্ত্রিক আত্মনিয়ন্ত্রণ, এই ক্ষেত্রে দল সমাজকর্মী দলের চিন্তা ভাবনা বা দলীয় সদস্যদের চাহিদাকে গুরুত্ব দিবে, সাথে সাথে তিনি তার যে নিজস্ব মতামত বা দলকে পরিচালনা করার জন্য যে তাকে নিজস্ব যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। দলীয় সদস্যদেরকে দল সমাজকর্মীর মতামতকে যেমন গুরুত্ব দিতে হবে এবং দল সমাজকর্মীও দলীয় সদস্যদের মতামত এবং যেটি
অধিক গ্রহণযোগ্য, এই দুইটাকে একত্রিত করে বা এই দুইটার সমন্বয় মূলত এই গণতান্ত্রিক আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতিটি বাস্তবায়িত হয়ে থাকে। এরপর বলা হচ্ছে নমনীয় কর্মকাঠামো কর্মসূচি। নমনীয় কর্মকাঠামো অর্থাৎ কাজটি কিভাবে হবে, কোনো চূড়ান্ত বা চরম পর্যায়ে বা চরম মনোভাবাপন্ন হয়ে কাজ করা যাবে না। বিশেষ করে যখন এই যে গণতান্ত্রিক আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি বলি, এই গণতান্ত্রিক আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতিকে বাস্তবায়ন করার জন্য বা দলীয় আন্তঃক্রিয়া এটাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু দলের কাঠামোর মধ্যে কিছুটা নমনীয় কর্মসূচি বা নমনীয়তার ভাব থাকতে হবে, যাতে করে দল কোনো চূড়ান্ত লক্ষ্যে বা এককভাবে অন্য কাউরির উপরে সেই মতামত বা সেই চিন্তা ভাবনাটিকে চাপিয়ে না দেয়। তাহলে হবে কি, দলীয় আন্তঃক্রিয়া নীতি যেমন ব্যাহত হবে, ঠিক একইভাবে গণতান্ত্রিক যে অধিকার, এই গণতান্ত্রিক অধিকারটাও ব্যাহত হবে। এই জন্য দলীয় কাঠামোতে এটা একটা নমনীয় কর্মসূচি থাকবে এবং সেই অনুযায়ী এটা বাস্তবায়ন হবে। এরপর বলা হচ্ছে প্রগতিশীল কর্মসূচি অভিজ্ঞতা অর্জন নীতি। প্রগতিশীল কর্মসূচির অভিজ্ঞতা অর্জন হচ্ছে দলের জন্য ট্র্যাডিশনাল কিছু কাজ, যেমন আমাদের দেশে অধিকাংশ স্বেচ্ছাসেবী সংগঠন একটা যে কাজ করে থাকে, এটা তোমরা প্রত্যেকেই জানো, সেই কাজটি হচ্ছে ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিটের যে কাজ। এই মাইক্রো ক্রেডিটের কাজ আবার কিছু প্রচলিত, এই যে হাঁস মুরগি পালন অথবা বলা যায় যে ক্ষুদ্র কুটির শিল্প ইত্যাদি কাজ, এই একই ধরনের কাজ করার ফলে হয় কি, যে মানুষ এই যে কোনো দল তার লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধায় পড়ে। অসুবিধাটা হচ্ছে প্রগতিশীল কর্মসূচি না থাকা। যখন দলের সাথে কাজ করা হবে, কর্মসূচিগুলো যেন প্রগতিশীল কর্মসূচি বা কর্মসূচিগুলো একটু আধুনিক হয়, এটি। তারপর বলা হচ্ছে দলীয় সম্পদের সদ্ব্যবহার নীতি। দলের সদস্যরা তারা দলীয় একটা সম্পদ, দলের অন্যান্য যে বস্তুগত বা অবস্তুগত যে সম্পদ থাকবে, এগুলো কিন্তু দলের একটা সম্পদ। এই সকল সম্পদকে সদ্ব্যবহার করা বা সকল সম্পদকে যথাযথভাবে ব্যবহার করা, এটি দল সমাজকর্মের একটি অন্যতম নীতি। সর্বশেষ বলা হচ্ছে মূল্যায়ন নীতি। যে কাজগুলো করা হচ্ছে বা যে কাজগুলো করা হয়, সেটাই হচ্ছে কিন্তু মূল্যায়ন। মূল্যায়ন নীতিতে একেবারে পরিকল্পিত দল গঠন, উদ্দেশ্য নির্ধারণ, দল এবং কর্মী সম্পর্ক, এই সব কিছু কিন্তু মূল্যায়ন নীতির মধ্যে এসে দেখা যাবে যে কোন নীতিটি মানা হচ্ছে বা কোন নীতিটি মানা হচ্ছে না, বা কোন নীতিটি বাইপাস করে চলে যাওয়া হচ্ছে বা এড়িয়ে যাওয়া হচ্ছে। এই মূল্যায়নের মাধ্যমে সেটি বাস্তবায়ন হয়ে থাকে। মূলত এই 10টি নীতির উপরেই নির্ভর করে দল সমাজকর্ম কাজ করে থাকে। এরপর আমরা আসি দল সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়া। ঠিক একইভাবে আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম, ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়া, এই একই রকম ভাবে কিন্তু দল সমাজকর্মেও এই প্রক্রিয়াগুলো অনুসরণ করা হয়। প্রথমে হচ্ছে অনুধ্যান বা স্টাডি। সেটা হলো দল সমাজকর্মী দলটাকে নিয়ে কি করবে, তিনি স্টাডি করবে যে এই দলের সাথে কি কি কাজ করা যায়, কেমন করে কাজ করা যায়, কোন প্রক্রিয়া বা কোন পদ্ধতি অনুসরণ করে কাজ করা যায়। একজন দল সমাজকর্মীকে এই দলের সমস্যার সমাধান করার জন্য তাকে ব্যাপকভাবে দলটি সম্পর্কে তাকে মনোসামাজিক অনুধ্যান বলো বা স্টাডি বলো, তাকে কিন্তু এটি করতে হবে। এটি স্টাডিটি যখন যথার্থ বা যথাযথ হলো, তখনই কিন্তু দলের সমস্যা নির্ণয় বা ডায়াগনোসিসটি এসে যাবে। কি ডায়াগনোসিস এসে যাবে, যে হ্যাঁ দলে এই সমস্যা আছে, আর এই সমস্যা কি করা যাবে, সমাধানের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা যাবে। এখানে দলীয় সদস্যদের মতামত, সাথে সাথে দল সমাজকর্মীর ভূমিকা, এগুলো সবগুলোকে কতটা কার্যকর করা যাবে, কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া যাবে, দলীয় দলের নেতা নির্বাচন থেকে শুরু করে কর্মসূচি নির্ধারণ, সব ক্ষেত্রেই কিন্তু এই সমাধানের মধ্যে চলে আসে। আর সর্বশেষ মূল্যায়ন, যেটি আমরা সবসময় নীতির ক্ষেত্রেও বলেছি মূল্যায়নের কথা। মূল্যায়নটা হচ্ছে কাজটি যথার্থভাবে হচ্ছে কিনা বা যথাযথভাবে হচ্ছে কিনা, এটি মূলত এসে মূল্যায়নের মধ্যে পড়ে। এই মূলত হচ্ছে দল সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়া। আর আমাদের থাকলো বাকি সব শেষ যেটি, সেটি হচ্ছে দল সমাজকর্মী। আরো একটি বাকি আছে, আমরা পরে যাচ্ছি। এরপরে আসছে দল সমাজকর্মীর ভূমিকা। দল সমাজকর্মীর ভূমিকা যদি আমরা বলি, তাহলে আগে যেটি বললাম সমস্যা সমাধান প্রক্রিয়া, এই যে স্টাডি, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট এবং
ইভ্যালুয়েশন, এই কাজগুলো করতে গিয়ে দল সমাজকর্মীর ভূমিকাটা হয়ে যায় দুই ধরনের, একটা প্রত্যক্ষ ভূমিকা আর একটা হচ্ছে পরোক্ষ ভূমিকা। দল সমাজকর্মী যেহেতু একজন নেতৃত্ব দানকারী, একজন নিয়ন্ত্রণকারী, মধ্যস্থতাকারী, সাথে সাথে সমন্বয়কারী এবং সাহায্যকারী, এই জন্য দল সমাজকর্মীর ভূমিকাটা কিন্তু বহুমুখী ভূমিকা। আর এই বহুমুখী ভূমিকাগুলো আমরা আলোচনা করার স্বার্থে দুইটি জায়গায় নিয়ে এসেছি, একটি প্রত্যক্ষ ভূমিকা আর একটি হলো পরোক্ষ ভূমিকা। প্রত্যক্ষ ভূমিকার মধ্যে কি আছে, যেটি সরাসরি তিনি দলে প্রয়োগ করে থাকেন। অনুকূল পরিবেশ সৃষ্টি, দল সমাজকর্মীর প্রথম বা প্রধান কাজ অনুকূল পরিবেশ সৃষ্টি, অর্থাৎ সেখানে দল সমাজকর্ম প্রয়োগ করার জন্য আমরা যে দল সমাজকর্ম প্রক্রিয়ার কথাটি আগের স্লাইডে বলেছি, সেটির জন্য একটা অনুকূল পরিবেশ সৃষ্টি তিনি করবেন। আর অনুকূল পরিবেশ সৃষ্টি করার ক্ষেত্রে তার ভূমিকাটা হলো একটা প্রত্যক্ষ ভূমিকা। তারপরে সদস্যদের ভূমিকা ও দায়িত্ব নির্ধারণ। দলে তো অনেক সদস্য থাকবেন, এরা কে কোন ধরনের ভূমিকা যাবে, কি নিবে, অর্থাৎ একটা দল যখন আমরা দলের নীতিতে বলছে গণতান্ত্রিক প্রক্রিয়ার চর্চা বা গণতান্ত্রিক নীতি, সেই গণতান্ত্রিক নীতির মধ্যে একটা দলে কেউ নেতৃত্বে থাকবে, কেউ সাধারণ সদস্য হিসাবে থাকবে, কেউ আবার সেই নেতৃত্বকে সাপোর্ট বা সাহায্য করার ভূমিকায় থাকবে। এরকম দলের প্রত্যেকটা সদস্যদের কার কি ভূমিকা এবং কার কি দায়িত্ব সেটি সমাজকর্মী নির্ধারণ করে দিবে। সাথে সাথে কি করবেন, কার্যকরী দলীয় কাঠামো, দলের কাঠামোটা কেমন হবে। যদি 1000-2000 লোক নিয়ে যদি দল করা হয় অথবা কয়েকশো লোক নিয়ে যদি দল করা হয়, সেখানে কিন্তু দলীয় কাঠামোটা এত বিস্তৃত এবং বড় হবে যে একজন সমাজকর্মীর পক্ষে সেই দলটিকে নিয়ন্ত্রণ করা বা কাজ করা অনেকাংশেই খুব দুরূহ ব্যাপার হয়ে যাবে। এই জন্য কার্যকর একটা দলীয় কাঠামো তিনি তৈরি করবেন। আবার বাস্তবধর্মী উদ্দেশ্য ও আদর্শ নির্ধারণ, বাস্তবধর্মী কোন ধরনের কাজ প্রয়োজন বা কি কি কাজ প্রয়োজন, এটা সমাজকর্মী নির্ধারণ করে দেবে। আকাশ কুসুম কিন্তু চিন্তা ভাবনা কিছু অলিক এরকম কাজ করে ফেলবো, এরকম তো হবে না। যখন দল একটা শুরু করা হয়, অনেক বড় বড় লক্ষ্য উদ্দেশ্য সামনে রাখা হয়। এই অনেক বড় বড় লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে যেগুলো কিন্তু আকাশ কুসুম বা যেগুলো অসম্ভব, এইরকম কিন্তু কোনো উদ্দেশ্য বা আদর্শ নির্ধারণ করা যাবে না। ধাপে ধাপে একটা দলকে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য সেইভাবে কিন্তু তার উদ্দেশ্য এবং আদর্শ নির্ধারণ করার ক্ষেত্রে দল সমাজকর্মী প্রত্যক্ষভাবে ভূমিকা পালন করবে। তারপর হচ্ছে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন। যেহেতু একজন দল সমাজকর্মী হচ্ছেন সাহায্যকারী এবং সক্ষমকারী, এই সাহায্যকারী এবং সক্ষমকারীর ভূমিকা পালন করার জন্য তিনি দলের উপযোগী কর্মসূচি প্রণয়ন এবং সেটি বাস্তবায়নের চেষ্টা করেন বা করবেন। যদি আমরা ধরি যে কোনো খেলাধুলা ভিত্তিক বা স্পোর্টস ভিত্তিক কোনো দল, তাহলে স্পোর্টস ভিত্তিক দল হলে সেখানে কি কর্মসূচি, কি খেলাধুলা, দলের সম্পদের উপরে নির্ভর করে, দলের ক্ষমতার উপর নির্ভর করে কি ধরনের খেলাধুলার জন্য তারা কর্মসূচি হাতে নিতে পারেন এবং সেই অনুযায়ী বাস্তবায়ন করতে পারেন। দেখা গেল যে হয়তো ফুটবল প্লেয়ার সেখানে বেশি আছে, এই ফুটবল প্লেয়ারদেরকে দিয়ে তো আর ক্রিকেট খেলানো যাবে না। অথবা অন্য কোনো খেলার কথা যদি বলি, যে খেলাটি হয়তো আদৌ আমাদের দেশে হয় না, যেমন অন্য দেশে হয়ে থাকে রাগবি বা আরো তাদের নিজস্ব দেশীয় খেলার রেসলিং, এরকম যদি আমরা বলি, এরকম কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম খেলাধুলা হয় না। যদি কোনো দল এরকম কর্মসূচি করে থাকে যে সারা বিশ্বে যত ধরনের খেলা হয় সব খেলা আমরা এই সংগঠনের মাধ্যমে বা এই ক্লাবের মাধ্যমে বাস্তবায়ন করব, সেটা তো হবে না। ধাপে বা অল্প অল্প কর্মসূচি নিয়ে সে কর্মসূচি প্রণয়ন করা এবং সেই অনুযায়ী বাস্তবায়ন করা, এই ক্ষেত্রে দল সমাজকর্মী একটা প্রত্যক্ষ ভূমিকা পালন করবে। সেই ক্ষেত্রে তিনি কি করবেন, সম্পদের সদ্ব্যবহার, অর্থাৎ দলে যা যা সম্পদ আছে সেই সম্পদগুলোর সদ্ব্যবহার করা, সদস্যদেরকে কাজে লাগানো। একটি স্পোর্টসের ক্লাব মানে সকল সদস্য যে সেখানে খেলোয়াড়ের ভূমিকা পালন করবে তা কিন্তু না। সেই খেলোয়াড়দেরকে সংগঠিত করা, কেউ থাকবেন সেই খেলোয়াড়দেরকে প্রশিক্ষণ দেওয়া, কেউ থাকবেন আরো সাপোর্টিং হিসাবে বা সহায়তাকারী হিসাবে তাদের পরিচর্যা করা বা অন্যান্য ক্ষেত্রেও তারা ভূমিকা পালন করবে। এই ক্ষেত্রে এই জন্য বলা হচ্ছে যে সম্পদের সদ্ব্যবহার করার ক্ষেত্রে দল সমাজকর্মী একটা প্রত্যক্ষ ভূমিকা রাখবে।
গণতান্ত্রিক নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা। যে নেতৃত্ব একটা দল সমাজকর্মী কিন্তু বাইরের একজন ব্যক্তি বা দল সমাজকর্মীর ভূমিকা হচ্ছে সক্ষমকারী। এই ক্ষেত্রে দলের নেতা নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই নেতা নির্বাচন এবং দলের লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে সিদ্ধান্ত গ্রহণে দল সমাজকর্মী একটা প্রত্যক্ষ ভূমিকা পালন করবে, যাতে করে দলীয় সদস্যরা তাদের নেতা নির্বাচন করে শুধু না, তাদের সিদ্ধান্ত গ্রহণেও তারা সক্ষম হতে পারে। কেননা যেহেতু সমাজকর্ম একটি সক্ষমকারী প্রক্রিয়া, আর এই সক্ষমকারী প্রক্রিয়া সবসময় যে সাহায্য বা সাপোর্ট দিবে তা কিন্তু না, তাদের নিজস্ব দলীয় লক্ষ্য উদ্দেশ্য অর্জনে তাদেরকে সহায়তা দিবে। আর এই জন্যই গণতান্ত্রিক নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমাজকর্মী একটা বলিষ্ঠ ভূমিকা নেবে। দলীয় ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ, যেহেতু বললাম যে দলে বিভিন্ন ধরনের সদস্য থাকবে, আর সদস্যদের মধ্যে হবে কি বিভিন্ন ধরনের মতামত, বিভিন্ন ধরনের আদর্শ, বিভিন্ন ধরনের বাস্তবায়নের চিন্তা এগুলো থাকবে। এটাকে, এই দলীয় ক্রিয়া প্রতিক্রিয়াটাকে সমাজকর্মী নিয়ন্ত্রণ করবে, যাতে করে সদস্যদের মধ্যে বিভেদ সৃষ্টি না হয়। সদস্যদের মধ্যে বিভেদ সৃষ্টির ফলে হবে কি দল ভেঙে যেতে পারে। দল ভেঙে গেলে কিন্তু আর সেই দলের লক্ষ্য উদ্দেশ্য অর্জন সম্ভব হবে না। এই ক্ষেত্রে দল সমাজকর্মী খুব সাবধানতার সাথে দলীয় সদস্যদের ক্রিয়া প্রতিক্রিয়া বা অন্যভাবে বলা যায় যে তাদের মধ্যে যে ইন্টারাপশন বা মিথস্ক্রিয়া, এটাকে নিয়ন্ত্রণ করবে। তারপর হচ্ছে প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান দান। যে প্রতিষ্ঠানটি করা হয়েছে, প্রতিষ্ঠানের কি ভূমিকা আছে, প্রতিষ্ঠানটি কি কি ভূমিকা পালন করতে পারে, বা এই প্রতিষ্ঠান এর সদস্যদের কি ভূমিকা হবে। কারণ একটা দলে সকলে একই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে একত্রিত হয়, কিন্তু সকলের জানার ক্ষমতা, বোঝার ক্ষমতা কিন্তু একই ধরনের হয় না। দল সমাজকর্মী সেই প্রতিষ্ঠান সম্পর্কে তার সদস্যদের কি করবে, জ্ঞান দান করবে। তাতে করে হবে কি তিনি একটা শিক্ষামূলক ভূমিকাও বা শিক্ষকের ভূমিকা পালন করবে, যাতে করে এই দলটি ভেঙে না যায় বা দলটির মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি না হয়। এগুলোই মূলত হচ্ছে প্রত্যক্ষ ভূমিকা। এরপরে যদি আমরা যাই তাহলে পরোক্ষ ভূমিকা, অর্থাৎ এই প্রত্যক্ষ ভূমিকাগুলোকে অনুকূল পরিবেশ সৃষ্টি, সদস্যদের ভূমিকা ও দায়িত্ব নির্ধারণ, কার্যকরী দলীয় কাঠামো গঠন, বাস্তবধর্মী উদ্দেশ্য আদর্শ নির্ধারণ, কর্মসূচি প্রণয়ন বাস্তবায়ন, সম্পদের সদ্ব্যবহার, গণতান্ত্রিক নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণে সহায়তা, দলীয় ক্রিয়া প্রতিক্রিয়া, প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞানদান বা শিক্ষামূলক ভূমিকা, এগুলোকে কার্যকর করার জন্যই মূলত এই পরোক্ষ ভূমিকা কিছু পালন করতে হয়। সেই পরোক্ষ ভূমিকাটা হচ্ছে তত্ত্বাবধান বা সুপারভিশন, যে তিনি ওই যে দল গঠন থেকে শুরু করে তার কিন্তু একটা প্রত্যেকটা ধাপে বা প্রত্যেকটা স্টেপে একটা তত্ত্বাবধানের একটা ভূমিকা থাকবে। তিনি প্রশিক্ষকের কাজ করবেন, অর্থাৎ সরাসরি যে শিক্ষামূলক বা জ্ঞানমূলক কাজ বললাম, এই ক্ষেত্রে তার ভূমিকাটা হচ্ছে একটা প্রশিক্ষকের কাজ বা তিনি প্রশিক্ষণ দিবেন। সাথে সাথে তিনি কিছু প্রশাসনিক কাজ করবেন, আর প্রশাসনিক কাজ করতে গিয়ে তাকে কি করতে হবে, কিছু সমন্বয় সাধনের ব্যাপার আছে। এই সমন্বয় সাধনের ব্যাপারের সাথে সাথে কিন্তু আরেকটি জিনিস চলে আসছে, আন্তঃক্রিয়া নিয়ন্ত্রণ, অর্থাৎ দলীয় সদস্যদের মধ্যে যে দ্বন্দ্ব, প্রতিযোগিতা অথবা বলা যায় যে সহযোগিতা, এই যে দলীয় আন্তঃক্রিয়া, এই দলীয় আন্তঃক্রিয়াটাকে তিনি সঠিকভাবে নিয়ন্ত্রণ করবে। এই ক্ষেত্রে তার ভূমিকাটা একটা পরোক্ষ ভূমিকা। এরপর আছে প্রেরণ, পরামর্শ দেন। প্রেরণের ব্যাপারটা কি? প্রেরণের ব্যাপারটা হচ্ছে যদি দল সমাজকর্মী মনে করে যে দলের কোনো সদস্যকে বাইরে থেকে কোনো প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসা অথবা বাইরের কোনো দলকে সাহায্য করার জন্য এখানকার কোনো সদস্যকে বা নেতাকে পাঠানোর এই প্রেরণের কাজটিও কিন্তু তিনি করবেন। সাথে সাথে সর্বশেষ হচ্ছে পরামর্শ প্রদান, যেটা পরোক্ষ ভূমিকার মধ্যে পড়ে। এ হচ্ছে মূলত দল সমাজকর্মীর কাজ। আর সব থেকে শেষ হচ্ছে দল সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্র। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে যদি তোমরা লক্ষ্য করো, দল সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্র, এটা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এই সকল ক্ষেত্রেই মূলত দল সমাজকর্ম প্রয়োগ হয়ে থাকে। প্রথমটি আমরা বলছি কৃষি উন্নয়নের ক্ষেত্রে। আমরা প্রয়োগের অনেকটাই কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে নিয়ে এসেছি, এই কারণেই যাতে করে তোমাদের একটু বোঝার বা জানার সুবিধা হয় বা সহজে তোমরা বুঝতে পারো। আমরা কৃষি উন্নয়নের ক্ষেত্রে দল সমাজকর্ম প্রয়োগ করতে পারি। কিভাবে কৃষি উন্নয়নের ক্ষেত্রে দল সমাজকর্ম প্রয়োগ ক্ষেত্রে পারি? যদি এই ছবিটা তোমরা দেখো, যে একটি জমি বা ধানের ক্ষেত, কিন্তু সেটি কিন্তু
ছোট ছোট টুকরা টুকরা হয়ে আছে, এইখানে একটি, এইখানে একটি, এইখানে একজনের, এইখানে একজনের, এইখানে একজনের, এইখানে একজনের, এই যে খণ্ডবিখণ্ড বা জমির খণ্ডবিখণ্ডতা, এতে করে হয় কি যে কৃষির যে আধুনিকায়ন এটি কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হয় না। পাশাপাশি এটাকে যদি দল সমাজকর্মের আওতায় এনে জমির খণ্ডবিখণ্ডতা রোধ করে ফার্ম ভিত্তিক বা খামার ভিত্তিক চাষাবাদ করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু দল সমাজকর্ম খুব ভালো একটি বা গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখতে পারে। সাথে সাথে তোমরা পরের ছবিতে যদি স্লাইডার এই ছবিটি যদি খেয়াল করো যে এখানে কিন্তু ফসল কর্তন করা হচ্ছে বা হারভেস্টিং হচ্ছে কিসের মধ্যে, এই যে রিপার মেশিনের সাহায্যে। অর্থাৎ এই যে যখন জমির খণ্ডবিখণ্ডতা রোধ করে ফার্ম ভিত্তিক বা খামার ভিত্তিক কৃষি কাজ করা হয়, সেখানে কিন্তু আমরা এইরকম আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে পারি। কি আধুনিক প্রযুক্তির ব্যবহার? যে ধান কাটার জন্য আমার লেবারের অসুবিধা বা অনেক টাকা বা অনেক মানে অর্থ এই ফসল ইয়ের জন্য, হারভেস্টিং এর জন্য প্রয়োজন, সেটি হচ্ছে ফসল উঠানোর জন্য প্রয়োজন হচ্ছে না। এইরকম একটি মেশিন দিয়ে আমরা খুব সহজে, অর্থাৎ এখানে দুইটা জিনিস আনার কারণ হচ্ছে যে এই রিপার মেশিনটা আনার কারণ হচ্ছে যে কৃষির আধুনিকায়নের ক্ষেত্রে জমির খণ্ডবিখণ্ডতা রোধ করতে আমরা কৃষি উন্নয়নের ক্ষেত্রে দল সমাজকর্ম প্রয়োগ করতে পারি বা করা যায়। কীটনাশক প্রয়োগ বলো, সেচ প্রয়োগ বলো, সমস্ত ক্ষেত্রে যদি এই জমির ছোট ছোট টুকরা টুকরার অবস্থাটাকে একটা খামার ভিত্তিক বা একটা বড় জমিতে রূপান্তরিত করা যায়, সেই ক্ষেত্রে বন্টন ব্যবস্থা কি হবে? যার যতটুকু জমি আছে সেটি তো থাকবেই হিসাবে, সেই অনুযায়ী তাকে তার অংশের ফসলটুকু প্রদান করা। এতে দেখা যাবে যে উৎপাদন ব্যয় কমে আসছে এবং কৃষক লাভবান হতে পারছে বা কৃষির উন্নতি করা সম্ভব হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে আমরা যদি যাই সমবায় সমিতির ক্ষেত্রে, এখানে আমরা জাস্ট উদাহরণ হিসাবে দুইটা সমবায় সমিতির আমরা করছি। এই সরকার তালুক সমবায় সমিতি একটি, তার একটি অফিস বা একটি সাইনবোর্ড এখানে আমরা নিয়ে এসেছি। আর এখানে দেখছি যে সমবায় সমিতির সদস্যদের মধ্যে কিন্তু তারা আলাপ আলোচনা করে তাদের কাজগুলোকে বা তাদের কর্মসূচিগুলোকে নির্ধারণ করে দিচ্ছে। মূলত যে উদ্দেশ্য নিয়ে দল সমাজকর্মের উদ্ভব, সেই যে শিল্প বিপ্লব পরবর্তী ইংল্যান্ড বা আমেরিকায় সেটেলমেন্ট হাউস, তারপরে বলা যায় নেইবারহুড সোসাইটি অথবা বয় স্কাউট বা গার্লস গাইড, অথবা বলা যায় যে YMCA, WYMCA, এই প্রতিষ্ঠানগুলো কিন্তু এই সমবায় ভিত্তিক বা সমবায়ের চিন্তা ভাবনা থেকেই মূলত এসছে। আর এই ক্ষেত্রে দল সমাজকর্ম বা বিশেষ করে সমবায় সমিতির ক্ষেত্রে দল সমাজকর্ম প্রয়োগ অধিক কার্যকরী হতে পারে। কেননা এখানে আমরা শুরুতেই বলেছিলাম যে সমবায় সমিতির ক্ষেত্রে সেখানে বলেছিলাম যে সমবায় কর্মকর্তা যিনি থাকবেন বা সমবায়ের পরিদর্শক যিনি থাকবেন তিনি এখানে দল সমাজকর্মের ভূমিকা পালন করবেন এবং সদস্যরা সেই দল সমাজকর্মের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে তারা একত্রিত হওয়া বা তাদের কর্মসূচিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা এগিয়ে যেতে পারবে। পরবর্তী আমরা বলছি নিরক্ষরতা অজ্ঞতা দূরীকরণের ক্ষেত্রে। নিরক্ষরতা অজ্ঞতা দূরীকরণের ক্ষেত্রে এখানে দুইটা স্লাইড আমরা ব্যবহার করছি। নিরক্ষরতা দূরীকরণের ক্ষেত্রে দল সমাজকর্ম ব্যবহার করলে এই যে ছোট ছোট শিশুরা তারা স্কুল থেকে ফেরার পথে খুব উল্লাসের সাথে ফিরছে, এই নিরক্ষরতা দূরীকরণের ক্ষেত্রে কিন্তু গ্রাম ভিত্তিক যদি আমরা এরকম দল সমাজ কর্মের কোনো দল সমাজকর্ম প্রতিষ্ঠান গড়ে তুলি, যে আমার মহল্লা বা আমার পাড়াতে বা আমার গ্রামের এই অংশটাতে আমরা ছোট শিশু যারা আছে, অর্থাৎ যাদের বয়স 6 বছর হয়ে গেছে, তাদের প্রত্যেককে আমরা স্কুলে পাঠাবো। তাতে কি হবে? আমাদের নিরক্ষরতা দূরীকরণ হবে। সাথে সাথে আমরা পাশেটাতে দেখছি এখানে কিন্তু কিছু বয়স্ক শিক্ষা চলছে। এই বয়স্ক শিক্ষার যদি ব্যবস্থা করা যায় দল সমাজকর্মের মাধ্যমে, এই ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করা যায়। এখানে কি হবে? নিরক্ষরতা অজ্ঞতা এটা দূর করা সম্ভব বা সহজ হবে। বাংলাদেশ যে নিরক্ষরতা দূরীকরণের ক্ষেত্রে বা সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু এইরকম বিভিন্ন হয়তো দল সমাজকর্ম প্রতিষ্ঠান নামে নাই, কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন নামে কিন্তু এইরকম বয়স্ক শিক্ষা বা এই যে প্রাথমিক শিক্ষার এই ব্যাপারগুলি আছে। এই ক্ষেত্রে যদি আমরা দল সমাজকর্মের নীতিমালা, দল সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়াগুলোকে কাজে লাগাই, তাহলে এটা
অধিক কার্যকর হবে। পরবর্তীটি বলা হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে। এখানে কিন্তু আমরা দুই ধরনের দেখছি, যে এখানে একজন মানুষ, একজন সমাজকর্মী আরেকজন মানুষকে একজন সাহায্যার্থীকে সাহায্য করার বা পরামর্শ দিচ্ছে। আবার এই ক্ষেত্রে দেখছি যে আমরা এই যে কিছু সমাজকর্মী আছেন, তারা একটি গ্রুপকে কিন্তু তাদের ব্যাপারে মোটিভেশন দেওয়ার বা প্রেরণা দান করার চেষ্টা করছে। এই জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মানুষ এককভাবে বুঝতে চায় না, বা তার কিছুটা জড়তা বা অজ্ঞতা থেকে যায়। কিন্তু একই ধরনের মানুষের সাথে যখন আসে, বা একই মন মানসিকতা বা একই কি বলা যায় দলভুক্ত মানুষ যখন আসে, তখন কিন্তু পারস্পরিক কথাবার্তা বলে বা পরস্পরের সাথে তাদের চিন্তা ভাবনা আদান প্রদানের মাধ্যমে কিন্তু তারা একটা কার্যকর সিদ্ধান্তে পৌঁছতে পারে। আর এই ক্ষেত্রে কিন্তু দল সমাজকর্ম জনসংখ্যা নিয়ন্ত্রণে একটা বড় ধরনের ভূমিকা আমাদের দেশে রাখছে। পরবর্তী আমরা বলছি যে কিশোর অপরাধ ও কিশোর অপরাধ সংশোধনে। অপরাধ ও কিশোর অপরাধ আমাদের দেশের প্রেক্ষাপটে একটি বড় ধরনের সমস্যা। এই ক্ষেত্রে কিন্তু দল সমাজকর্ম প্রয়োগ করা যায়। এখানে যে আমরা স্লাইডে ছবিটা দেখছি, এখানে আছে বাংলাদেশের একমাত্র কিশোর উন্নয়ন কেন্দ্র, যেটি ঢাকার টঙ্গীতে বা আরো ক্লিয়ার ভাবে বলা যায় যে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত কিশোর উন্নয়ন কেন্দ্র। এবং এই কিশোর উন্নয়ন কেন্দ্রে কিন্তু এখানে একটি কিশোর আদালতের ছবি আছে। এই ক্ষেত্রে কিন্তু এই কিশোর অপরাধ সংশোধনের ক্ষেত্রে বা কিশোরদের তাদের সঠিক পথে ফিরিয়ে আনার ক্ষেত্রে দল সমাজকর্ম ব্যবহার করা যায়। বিভিন্ন শিশু কিশোর সংগঠন তৈরি করার মাধ্যমে, যুবকদের সংগঠন করার মাধ্যমে, এমনকি পরিবার কল্যাণ কেন্দ্র করার মাধ্যমে কিন্তু সমাজের বিপদগামী কিশোরদেরকে বা শিশুদেরকে সঠিক পথে আনা যায়, বা তাদের সুষ্ঠু বা সঠিক সামাজিকীকরণ করা সম্ভব হয়। নিচের এই ছবিটি দেখা যাচ্ছে, এটি কোনো একটি কারাগারের যারা দণ্ডপ্রাপ্ত অপরাধী, এই দণ্ডপ্রাপ্ত অপরাধীদেরকে কিছু কাজ করানো হচ্ছে, কিছু হস্তশিল্প তৈরি করানো হচ্ছে। এই হস্তশিল্প তৈরি করানোর উদ্দেশ্য তাদের মধ্যে একটা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা। কেননা একসময় তো তারা অপরাধ জগৎ, এই শাস্তি ভোগের পর তারা বাইরে আসবে, বাইরের জগতে এসে যেন তারা নিজেরা কিছুটা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে বা তাদের কাজের একটা সুযোগ তৈরি করতে পারে। এই রকম ক্ষেত্রে কিন্তু এই রকম প্রশিক্ষণ দেওয়া হয়। আর এই প্রশিক্ষণগুলোর ক্ষেত্রে বিভিন্ন সংশোধনাগারগুলিতে অথবা বলা যায় যে কারাগারগুলিতে কি হয়, গ্রুপ ভিত্তিক তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এই ক্ষেত্রেও দল সমাজকর্ম অনেকটাই বলা যায় যে সফল। এরপর বলা হচ্ছে যে চিত্ত বিনোদনের ক্ষেত্রে, যে কথাটি আমরা প্রায় বলছিলাম, এখানে আমরা শুধু দুটো খেলাধুলার স্লাইড ব্যবহার করেছি। যে আমরা জানি, সুপ্রিয় শিক্ষার্থী তোমরাও এটা মানো, যে মানুষের অন্যতম মৌলিক চাহিদা হচ্ছে বিনোদন বা চিত্ত বিনোদন। কেননা সঠিক চিত্ত বিনোদনের অভাবে মানুষের কি হয়, সঠিক চিত্ত বিনোদনের অভাবে মানুষ তার সামাজিকীকরণ ব্যাহত হয়, যার ফলে সে বিভিন্ন ধরনের সামাজিক মনস্তাত্ত্বিক সমস্যার সম্মুখীন হয়। এই যে সামাজিক এবং মনস্তাত্ত্বিক, বিশেষ করে মনস্তাত্ত্বিক সমস্যার সমাধানের ক্ষেত্রে বা বিনোদনের ক্ষেত্রে সুষ্ঠু সুন্দর এবং যে বিনোদনটি শরীর মন এটি ভালো রাখে, এইরকম ক্ষেত্রে দল সমাজকর্ম প্রয়োগ করা হয়ে থাকে বা করা যায়। এখানে আমরা দুটি খেলাধুলার ছবি দিয়েছি। এর বাইরেও কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক চর্চা, অর্থাৎ সঙ্গীত, নৃত্য, নাটক, সাহিত্য চর্চা, এইরকম কোনো সংগঠন বা ক্লাবের ক্ষেত্রেও বা দল সমাজকর্ম প্রতিষ্ঠানের ক্ষেত্রেও দল সমাজকর্ম প্রয়োগ করা যায়। এরপর আমরা বলছি নারী কল্যাণের ক্ষেত্রে। বাংলাদেশে নারী কল্যাণের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে থাকে সরকারের শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়, তার মধ্যে মহিলা বিষয়ক অধিদপ্তর। এখানে আমরা একটি জাস্ট উদাহরণ হিসাবে এনেছি মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। এই মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এখানে কিন্তু মহিলাদের বিভিন্ন গ্রুপে, এখানে আমরা স্লাইডে শুধু দেখছি যে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করছে। কম্পিউটার প্রশিক্ষণ না, বিভিন্ন ধরনের খাবার তৈরি থেকে শুরু করে বিভিন্ন কুটির শিল্প বা তাছাড়াও হতে পারে হাঁস মুরগি পালন, গবাদি পশু পালন, তারপরে হতে পারে নার্সারি তৈরি।
এই ধরনের বিভিন্ন যে মহিলা বিষয়ক অধিদপ্তর বাংলাদেশের নারীদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকে বা গ্রুপ ভিত্তিক তাদের জন্য যে উন্নয়ন কার্যক্রম করে থাকে, এখানে দল সমাজকর্ম প্রয়োগটা যথার্থ বা যথাযথ হয় বা হতে পারে, বা এই ক্ষেত্রেও নারী কল্যাণের ক্ষেত্রেও দল সমাজকর্ম সফলভাবে কাজ করে। নেক্সট আমরা বলছি যুব কল্যাণের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে। এই যুব উন্নয়নের প্রশিক্ষণ ক্ষেত্রে যদি দল প্রশিক্ষণ শুধু না, তাদের আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে দল সমাজকর্ম একটি বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে। এখানে আমরা দুইটি স্লাইড ব্যবহার করেছি। এখানে হস্তশিল্প বিষয়ক একটা প্রশিক্ষণ চলছে, এখানে প্রশিক্ষক আছেন এবং প্রশিক্ষণার্থীরা আছেন। এই যে প্রশিক্ষণার্থীরা তারা কিন্তু একটা সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে তারা একত্রিত হয়েছে, আর এই ক্ষেত্রে দল সমাজকর্ম যথাযথ বা যথার্থভাবে প্রয়োগ করা যায়। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই যে প্রশিক্ষক হিসেবে যারা আছেন এরাই কিন্তু অনেক ক্ষেত্রে দল সমাজকর্মীর ভূমিকা পালন করে থাকে। আর এটি একটি ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এটি আনার উদ্দেশ্য হচ্ছে যে এই ক্ষেত্রে ভূমিকাটা কি হবে, যে বিভিন্ন জায়গায় যে এরকম প্রশিক্ষণের ব্যবস্থা, শুধু কম্পিউটার প্রশিক্ষণ না, আমরা যেসব ট্রেডের কথা উল্লেখ করলাম, অর্থাৎ গবাদি পশু পালন, নার্সারি তৈরি বা চারা উৎপাদন, হতে পারে ক্ষুদ্র কুটির শিল্প, বিভিন্ন হস্তজাত শিল্প বা বিভিন্ন খাবার জিনিস তৈরি, এইরকম যে প্রশিক্ষণগুলোর ব্যবস্থা থাকবে বা কর্মসূচিগুলো যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নেওয়া হবে, সেই ক্ষেত্রে দল সমাজকর্ম প্রয়োগ করা যেতে পারে বা দল সমাজকর্ম এখানে প্রয়োগ করলে সফলতা পাওয়া যাবে। এরপর হচ্ছে শ্রম কল্যাণের ক্ষেত্রে, বিশেষ করে আমরা এখানে দুইটি ছবি এনেছি। একটি শ্রম কল্যাণ কেন্দ্র বলে একটি প্রতিষ্ঠান, আরেকটি শ্রমিক শিক্ষা প্রশিক্ষণ কোর্স যেটি পরিচালনা করছে শ্রম কল্যাণ কেন্দ্র। মানে অর্থাৎ এই শ্রম কল্যাণ কেন্দ্র শ্রমিকদেরকে তাদেরকে আরো বেশি দক্ষ বা আরো বেশি তাদেরকে তাদের ভূমিকাটাকে কার্যকারী করার জন্য বা তাদের দক্ষতা বাড়ানোর জন্য এরকম বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। আর এই প্রশিক্ষণগুলো শুধু না, এগুলো করতে গিয়ে যদি সেইভাবে দল তৈরি করা হয়, অর্থাৎ যারা যে শ্রমের সাথে যুক্ত আছে, যদি পোশাক শিল্পের শ্রমিক হয় তাহলে তাদের জন্য এক ধরনের প্রশিক্ষণ, যদি ধরে নেওয়া যায় যে হস্তশিল্প উৎপাদনকারী শ্রমিক হয় তাদের জন্য এক ধরনের প্রশিক্ষণ, যদি কৃষি শ্রমিক হয় তাদের জন্য এক ধরনের প্রশিক্ষণ। প্রশ্ন হতে পারে কৃষি শ্রমিক আর কি প্রশিক্ষণ নেবে? ওই যে আমরা কৃষি আধুনিকায়নের যে ব্যবস্থাটা দেখালাম, যে যেখানে রিপার মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে, অথবা বলা যায় যে আধুনিক কৃষি প্রযুক্তিতে কি এসছে, যে কীটনাশক প্রয়োগ করার ক্ষেত্রে ড্রোনের ব্যবহার। তাহলে একজন কৃষি শ্রমিক এতদিন যে সে হাতে ওই কীটনাশকের জার বা মেশিন নিয়ে হাতে হাতে সে দিত, সেটি না করে তাকে ড্রোন পরিচালনা করার জন্য বা তার সেই কীটনাশকের অনুপাত এবং পানির অনুপাত কত হবে, এই ধরনের প্রশিক্ষণগুলোর ক্ষেত্রে কিন্তু এই যে শ্রম কল্যাণ যেটাকে আমরা বলছি, এই ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারে। যে কৃষকদের একটি ক্লাব, সে কৃষকদের ক্লাবে কেউ উৎপাদনের সাথে জড়িত হবে, কেউ সেখানে শ্রম দেওয়ার সাথে জড়িত হবে, যে শ্রমগুলো বিজ্ঞান ভিত্তিক বা মেশিনারিজ ভিত্তিক হবে, এগুলো তো প্রশিক্ষণ না নিয়ে পারবে না। এই ক্ষেত্রে কিন্তু দল সমাজকর্ম প্রয়োগটা কার্যকরী হতে পারে। এরপর আমরা বলছি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা জানি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুলগুলোতে, বিশেষ করে প্রাথমিক স্কুল এবং মাধ্যমিক স্কুলগুলোতে কি আছে, সততা স্টোর নামে একটি শিক্ষার্থীদের মধ্যে সততা বৃদ্ধির জন্য এরকম একটি স্টোর থাকে, বা তোমরা স্কুল জীবনে এরকম সততা স্টোরের অনেকে হয়তো নেতৃত্বে ছিলে বা কেউ কেউ সদস্য ছিলে, এবং সেখানে কতটা সুন্দরভাবে একটি সংগঠন বা একটা লক্ষ্য বা উদ্দেশ্যকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটি করা যায়। এই ক্ষেত্রে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও দল সমাজকর্ম ব্যবহার করা যায়। এছাড়া শুধু এই সততা স্টোর না, এখানে আমরা একটি স্বেচ্ছাসেবীদের সংগঠন এনেছি। এরকম একটি সংগঠন রাজশাহী কলেজে আছে, বাঁধন, যেটা শিক্ষার্থীরা কারো রক্তের প্রয়োজন হলে তারা রক্তদান করে থাকে। এই বাঁধনের মতো রাজশাহী কলেজে 50 বা ততোধিক সহশিক্ষা কার্যক্রম প্রতিষ্ঠান, এই সংগঠন আছে। এই যে সহশিক্ষা কার্যক্রম সংগঠনগুলো, এই ক্ষেত্রে কিন্তু দল সমাজকর্ম প্রয়োগ করা যায়। আমাদের দৃশ্যত যেসব প্রতিষ্ঠান আমরা
ইতিপূর্বে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে দেখেছি, যেমন বয় স্কাউট, এখানে কিন্তু কলেজে আছে কিন্তু রোভার স্কাউট, মেয়েদের জন্য আছে গার্লস গাইড আছে, তারপরে আছে বিএনসিসি, এরকম বিভিন্ন সংগঠন তৈরির ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক বা শিক্ষার্থী কেন্দ্রিক সংগঠন, এই ক্ষেত্রেও কিন্তু দল সমাজকর্ম প্রয়োগ করা যায়। এছাড়াও কিন্তু আরো বিভিন্ন ক্ষেত্রে নতুন বসতি এলাকা বা আবাসন এলাকাতেও দল সমাজকর্ম প্রয়োগ করা যায়। এছাড়াও বিভিন্ন যারা কর্মচারী বা কর্মকর্তা থাকে, তারাও কিন্তু এরকম সংগঠন তৈরি করে থাকে বা এরকম সংগঠন ক্ষেত্রেও দল সমাজকর্ম প্রয়োগ করা যায়। শেষে এসে যে কথাটি আমাদের বলতেই হয়, সেটি হচ্ছে দল সমাজকর্মের অন্যতম একটা মৌলিক পদ্ধতি, যেটা আমরা আগেও বলেছিলাম যে এটা জৈবিক মানুষকে সামাজিক মানুষে রূপান্তরিত করে। আর মূলত এই দল সমাজকর্মের ধারণাটি এসছে শিল্প বিপ্লবের ফলে সৃষ্ট সামাজিক এবং পারিবারিক বিভিন্ন সমস্যা থেকে। আর এই সামাজিক পারিবারিক যে বহুমুখী সমস্যা শিল্প বিপ্লবের ফলে উদ্ভব হয়, সেই প্রেক্ষাপটে ইংল্যান্ড এবং আমেরিকায় সেটেলমেন্ট মুভমেন্ট বা সেটেলমেন্ট হাউস মুভমেন্ট, তারপরে নেইবারহুড সেন্টার, বয় স্কাউট, গার্লস গাইড, YMCA, YWCA, এই সকল প্রতিষ্ঠানই মূলত দল সমাজকর্মের ভিত রচনা করে। উন্নত বিশ্বের আর্থসামাজিক সমস্যা মোকাবেলায় দল সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও আমাদের মতো যে সকল উন্নয়নশীল দেশ আছে, এগুলোতে দল সমাজকর্ম সীমিতভাবে তার ভূমিকাটা পালন করছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের দল সমাজকর্মের আলোচনা আজকে আমরা এই ক্লাসে শেষ করলাম। আগামী ক্লাসে আমরা সমষ্টি সমাজকর্ম বিষয়টি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি সেই ক্লাসে রুটিন অনুযায়ী আমাদের যে নির্ধারিত সময় আছে সেই ক্লাসে সকলের সাথে দেখা হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।